তো রোজ 5 কেজি গরুর মাংস খাওয়া। বেনজির আহমেদ সকল কিছু ফিরে পেতে পারে, কিন্তু সাধারণ মানুষের কিছু শুনি না। বড় লোকের গেলেন বেলা দুই হারমুনি বাইরে পাড়ায় দিয়া বর্ডার পাস করে দিয়া পরে আমরা সাধারণ মানুষ শুনি। ভবনটি আপনারা নিজেরা দেখেছেন, ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে। এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ওই ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। আমি মহিম মিজান আবারও আপনাদের সামনে হাজির হয়েছি সংবাদ বিশ্লেষণ নিয়ে। দর্শক, আপনারা জানেন গত শনিবার রূপগঞ্জে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের একটি সম্পদ ক্রোক করা হয়েছে। সেই সম্পদটি ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। আসলে তারা সেটি দায়িত্ব নিয়েছে, সেটি পরিচালনার দায়িত্ব নিয়েছে। ক্রোক করা মানে সরাসরি সরকারের হাতে চলে যাওয়া ঠিকই আছে, কিন্তু সম্পদগুলো কিন্তু এখনও পর্যন্ত বেনজির আহমেদেরই রয়েছে। তো উনি যতদিন না পর্যন্ত তার সম্পদের হিসাব বিবরণ না দেন, যতদিন না পর্যন্ত তিনি দুর্নীতি করেননি প্রমাণ না করেন, এবং যতদিন পর্যন্ত এটি প্রমাণ করতে পারবেন না যে তিনি এই সম্পদ বৈধ টাকার আয় দিয়ে করেছেন, ততদিন পর্যন্ত কিন্তু এগুলো সরকারের অধীনেই থাকবে। অনেকে মনে করতে পারেন যেহেতু সরকার ক্রোক করেছে, দুর্নীতি দমন কমিশন সেগুলো জব্দ করেছে, তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, হয়তো এগুলো বুঝি বেনজির আহমেদের আর নাই। আসলে তা না। উনি পরবর্তীতে এই যে ক্রোকাদেশ, এটির বিরুদ্ধে রিট করতে পারেন, উচ্চ আদালতের শরণাপন্ন হতে পারেন, এবং উচ্চ আদালত চাইলে তার যত জায়গায় যত সম্পদ রয়েছে সে সম্পদগুলো কিন্তু ফিরিয়ে দিতে পারে। এটি প্রাথমিক একটা পর্যালোচনা, প্রাথমিক একটা সিদ্ধান্ত যে এই ব্যক্তিটিকে তো আর পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, কারণ দুর্নীতি দমন কমিশন এটি আগেও বলেছি যে গত 28 মে তাকে বেনজির আহমেদকে এবং তার পরিবারকে চিঠি দিয়েছে যে 6 জুন যাতে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে এসে সে তার সম্পদের হিসাব বিবরণ দিয়ে যান, এবং 9 মে তার পরিবার মানে স্ত্রী সন্তানরা যাতে দিয়ে যান। তিনি চিঠির মাধ্যমে সময় চেয়েছেন। দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদকে এবং তার পরিবারকে সময় দিয়েছে 23 জুন পর্যন্ত। 23 জুনও তারা আসেনি, অর্থাৎ 2 দফায় না আসার কারণে আসলে এই জাতীয় সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। যদিও এই তার সকল সম্পদ ক্রোকাদেশের আদেশ স্টেপ বাই স্টেপ হয়েছে। প্রথমে ছিল যেটি গোপালগঞ্জের সাভানা যে গার্ডেন পার্ক, সে পার্কটি ক্রোকাদেশ দেওয়া হয়, সেগুলো জব্দ করে, অর্থাৎ সেখানকার যে ইউনো তার আন্ডারে সেটি চলে যায়, তার নিয়ন্ত্রণে সেটি চলে যায়। সেই সাভানা রিসোর্টে কী কী আছে সমস্ত কিছু আপনারা জানেন যে এরই মধ্যে জব্দ করে রেখেছে, জব্দ করে নিয়েছে। এবং সেখানে মাছ চুরির একটা বিষয় ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় 86,000 টাকার মাছ সেই সাভানা রিসোর্টে, সেই পুকুর থেকে চুরি হওয়ার একটা শঙ্কা ছিল এবং সেগুলো জব্দ করে। সাভানা রিসোর্টের পরবর্তীতে তার যে গুলশানের ফ্ল্যাট, 4টি ফ্ল্যাট প্রায় 10,000 স্কোয়ার ফিট, সেগুলো জব্দ করার আদেশ দেয়। তার পরবর্তীতে এই তার স্থাবর অস্থাপর যত সম্পদ রয়েছে এগুলো পুরনো কথা যে সকল কিছু নিয়ন্ত্রণে, সরকার নিয়ন্ত্রণে নিয়ে নেয়। জেলা প্রশাসন, ইউনো বা থানা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ নেওয়ার আদেশ দেওয়া হয় কিন্তু আদালতের পক্ষ থেকে। এখন মুশকিলটা হচ্ছে যে অনেকেই মনে করে থাকতে পারেন যে এগুলো যখন সরকার নিয়ে নিয়েছে এগুলো হয়তো পরবর্তীতে আর বেনজির আহমেদ ফেরত পাবে না। আসলে সেটি নয়। বেনজির আহমেদ সকল কিছু ফিরে পেতে পারে, কিন্তু সেটি করতে হলে তাকে যে আইনের মুখোমুখি হতে হবে, আইনের শরণাপন্ন হতে হবে, আদালতের মুখোমুখি হতে হবে, সেটি থেকে বেনজির আহমেদ নিজেকে লুকিয়ে রেখেছেন এবং তিনি নিজে পালিয়ে বেড়াচ্ছেন। যেটি সম্প্রতি তার রূপগঞ্জে যে বিলাসবহুল বাড়ি বা বাংলো, যেটি দুর্নীতি দমন কমিশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হয়েছে গত শনিবারে, সেটি কিন্তু আসলে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তার বক্তব্য অনুযায়ী 4টি প্লটে ভাগ ছিল। 6 কাঠার এক একটি প্লট, 4টি প্লট মিলে একটি প্লট করা হয়েছে, অর্থাৎ 4, 6, 24 কাঠার একটি প্লট করে রূপগঞ্জের সেই বাংলো বাড়িটি তৈরি করা হয়েছে। এখানে মূলত রয়েছে 4টি প্লট। ওনার 4টা প্লটের মধ্যে রয়েছে 6,769 নম্বর প্লট,
৬৭৭০ নম্বর প্লট, ৬৭৭১ নম্বর প্লট, ৬৭৭২ নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল। আর এই বাড়িতে 4টা দাগি, হ্যাঁ হ্যাঁ, টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট। তো 4টা 24 কাঠা, ওই 4 মানে 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। এখন আমরা যদি হিসেব করে দেখি তাহলে রূপগঞ্জ ওদিকে অনেকগুলো কিন্তু প্রকল্প, পূর্বাঞ্চল, তারপরে জলসিঁড়ি, অনেকগুলো প্রকল্পের কাজ কিন্তু চলছে। সেইখানকার যদি আমরা ভ্যালু অ্যাড করি, মূল্য দেখতে চাই, তাহলে এই যে 24 কাঠার যে প্লটটি, এই 24 কাঠার প্লটের দাম একদম কম করে হলেও, মানে বর্তমান বাজার মূল্য, আমি সরকারি রেট বলছি না, বেসরকারি, কারণ একটু রেট হয় দুই রকম। মৌখিকভাবে একটা কথা হয়, এটা বেসরকারি মূল্য, আপনারা সবাই জানেন যারা জায়গা জমি কেনা বেচা করেন, মৌখিক একটা মূল্য থাকে, পেমেন্ট সেটা হয়, কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রেজিস্ট্রির সময় কম করে দেখানো হয়। তো সেই মৌজা অনুযায়ী যে 24 কাঠার প্লট বেসরকারি মূল্য অনুযায়ী কমপক্ষে 24 কোটি টাকা, এবং যে বাংলো বাড়িটি তিনি নির্মাণ করেছেন রূপগঞ্জের ওই জায়গাটিতে, সেটি যতদূর জানা গেছে ওই শুধুমাত্র ওই বাড়িটির নির্মাণ খরচ প্রায় 10 কোটি টাকা, এবং সেটি এমনভাবে নিয়ন্ত্রিত যে দুর্নীতি দমন কমিশন এবং জেলা প্রশাসনের লোকজন যখন, কর্মকর্তারা যখন সেই বাড়িটিতে প্রবেশ করতে চাইছিলেন, তারা কিন্তু পারছিলেন না। সেখানে ইলেকট্রনিক লক সিস্টেম দেওয়া রয়েছে, যার কারণে তারা প্রবেশ করতে পারেনি শনিবার দিনের অভিযানে। ভবনটি আপনারা নিজেরা দেখেছেন, ভবনটির ডিজিটাল লক সিস্টেম আছে। এখানে এটা খোলার জন্য আমাদের উপযুক্ত টেকনিশিয়ান এবং ওই ইকুইপমেন্ট আমাদের সাথে না থাকার কারণে আমরা আজকে এটা ঢুকতে পারিনি। এই জন্যই আমরা খুব শীঘ্রই, আমরা আগামী 3 দিনের মধ্যে আবার হয়তো আসবো, এসে আমরা পরবর্তী আমাদের কার্যক্রমগুলো গ্রহণ করব। এই কর্মকর্তা বললেন যে আসলে লক থাকার কারণে, ইলেকট্রনিক লক থাকবার কারণে তারা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ নয়, এবং সেটা ওরা বুঝতেও পারেনি যে ওই বেনজিরের বাসা যে অভিযানটি পরিচালনা করা হয় বাংলো বাড়িটিতে। তো তারা বলছে পরবর্তী 2-3 দিনের ভেতরে তারা একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান নিয়ে আসবেন, বা এই জাতীয় ডোর লক, অটো ডোর লক সিস্টেম নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে এসে ভেতরে কি রয়েছে, কত টাকা সম্পদ রয়েছে, কোথায় সেগুলো আসলে জব্দ করা যাবে কিনা, সেগুলো স্থানান্তর করা যাবে কিনা, এগুলো কিন্তু আসলে তারা বিচার বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত জানাবে। তো আপাত দৃষ্টিতে আসলে ওই বাড়িটির মূল্য 24 কোটি যদি ধরি জমির মূল্য, এবং বাড়িটির নির্মাণ খরচ যদি 10 কোটি ধরি, তাহলে 34 কোটি টাকা শুধুমাত্র এক জায়গায়। এইভাবে আপনারা জানেন এর আগে অনেক অল্প বিস্তর কথা হয়েছে না, তথ্য দেয়া হয়েছে গণমাধ্যমের মাধ্যম থেকে। আমরা জেনেছি গত 31 মার্চ একটি জাতীয় গণমাধ্যম, সেখানে বলা হয়েছে যে আসলে বেনজির আহমেদ সাবেক পুলিশ প্রধান, তার কি পরিমাণ সম্পদ রয়েছে তার একটি ফিরিস্তি তুলে ধরা হয়েছে, এবং সেগুলো আসলে ডে বাই ডে যত দিন যাচ্ছে সেগুলো আসলে আরও চমকপ্রদ তথ্য বেরোচ্ছে, তার বিভিন্ন জায়গা থেকে আরও সম্পদ বেরোচ্ছে, যেটি আমি আগেও বলেছি। আসলে বেনজির আহমেদের বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশি সম্পদ রয়েছে, এবং এই সব সম্পদই কিন্তু ক্রোক করার নির্দেশ দিয়েছে। সপ্তাহে 2 দিন আসতো, শুক্র শনিবার আসতো আর কি। লোকজন আসতো, একাও আসতো, এক সময় এক একবার আসতো আর কি, এক লোক নিয়ে আসতো। আর আপনার এরা আসতো বিকাল টাইমে, সকালে কম আসতো, বিকালে আসতো, রাত্রে থাইকা যাইতো। আবার 2টা মেয়ে যে নিয়ে লজি গাইলাম, বললো যে না এই 2টা মেয়ে। ইয়ার পরে আবার মাঝে মাঝে উঠতে পড়ে জিগাই, হ্যাঁ উঠতে পড়ে জিগাই যে উনি কি আসে না। পরে আজকে তো আইছিল, আবার আইতে 1টা-2টা বাজে গেছে গা। মানে কি কারণে আসে রাত্রে 8টা-9টা বাজে, আবার রাতের 12টা-1টা বাজে জায়গা, 2টা বাজে জায়গা, এটা উনি বলতে পারবো। স্যার আমি দেখিনি, কিন্তু স্যারের মেয়ের আসতো, আর মেয়েগুলোর সাথে কি আত্মীয় স্বজন, চাচা মাচা, চাস্তো ভাই মাস্তো ভাই, এগুলোই আসতো আর কি। দেখতাম গাড়ি 2-4-5-6টা গাড়ি থাকতোই সারাক্ষণ। আর আমরা তো এখানে বুঝতে পারতাম না, 2টা কুত্তো আছে, মানে সারাক্ষণ মানে চাপতে পারা, মানে চাপন জানা আউন জানা, কুত্তায় ধরে বেরিয়ে ঘুরে, এই আর কি। পাহারাদার মনে হয় পাল্টাইছে, আগে যে পুরান পাহারাদার ছিল এগুলো তো পুরান লোক গেছে গা, যেগুলো পুরানা ছিল এগুলো আমার গাড়িতে সময়তে বাজারও গেছে, বাগবের বাজার লই আইছে, সময়তে ভাড়া লই একদিন হইলে কয়ে বেটা কুত্তা রয়েছে 5 কেজি গরুর মাংস খাওয়াই,
হ্যাঁ এই আবার বড় বড় কথা কাজ বেঞ্চি স্যারের বাড়িতেই তো ডরে আর আমরা কিছু কইতাম না। তা আমরা যত কিছু আমরা এলাকার সাধারণ মানুষ ডরও কিছু কই নি গিয়া। তো এতদিন যে এই যে পুলিশ হাউজিং যে হয়েছে এই বেঞ্চি স্যারের যে বাড়ি আলা কিনছে কিংবা দিছে পুলিশ হাউজিং এর উপহার হিসাবে, তো এতদিন কেন এই বেঞ্চি স্যারে এই এগুলা গোপন করে রাখলো? কেন গোপন রাখলো? স্যারের বাড়ি দিছে পুলিশ এই কোম্পানিটা যে প্রজেক্টটা যে তুললো, স্যারের যে বাড়িটা যে দিল আলা প্রজেক্ট কোম্পানি দিছে না ওনা কিনে লইছে, তো এইটা একটা স্যারের নামে একটা দুর্নীতি হইলো না? জায়গায় জায়গায় বাড়িতেছে, আরেকটা ডিআইজি কি রিটায়ারে গেছে হেন নামও বাড়িতেছে। কে আমরা সাধারণ মানুষ এত কিছু দেখতেছি কে এখন রিটায়ারে গেলে সব কিছু শুনি, বাইরে 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 ক্যান্ডিড গেলে কই শুনি, হ্যাঁ সাধারণ মানুষের কিছু শুনি না, বড় লোকের গেলেন গেলে কই হারা শুনি, বাইরে পাড়ায় দিয়া বর্ডার পাস করে দিয়া পরে আমরা সাধারণ মানুষ শুনি। কেন শুনি আমরা? অনেকে মনে করতে পারে যে এই সম্পদগুলো ক্রোপ করা মানে হচ্ছে যে তাকে প্রায় শূন্য করে ফেলা। আসলে বিষয়টা তা নয়। হয়তো ঘাটলে অনেক কিছু পাওয়া যেতে পারে। এই যে রিসোর্টটি সে যে করেছে, রূপগঞ্জে যে রিসোর্ট শনিবার দিন অভিযান পরিচালনা করলো দুদক এবং জেলা প্রশাসন কার্যালয়, 10 কোটি টাকা যদি এটা নির্মাণ খরচ হয়, জমির মূল্য যদি 24 কোটি হয়, যদি 34 কোটি হয়, পুরো টাকাটা কি ক্যাশ নিজের টাকা দিয়ে করা? হয়তো হাতরালে বেরোবে এই বিল্ডিংয়ের, এই বাড়িটির, এই ভবনটিরই ব্যাংক লোন রয়েছে এবং ব্যাংক লোন পাওয়া খুব একটা তাদের মতো, তাদের পর্যায়ে যারা কাজ করে তাদের মতো লোকের কাছে কিন্তু ব্যাংক লোন পাওয়া খুব একটা কঠিন বিষয় না। দেখা গেলো এই বাড়ি জব্দ করে যদি সরকার পুরোপুরি নিয়েও যায়, ওটার এন্ট্রিতে যদি ব্যাংক লোন থেকে থাকে তাহলে ব্যাংকও আবার আরেকটা বাগড়া দিয়ে বসবে। যেমন আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু যে সাভানা রিসোর্ট সেখানে ব্যাংক লোনের বিষয়টা আছে। বিভিন্ন ব্যাংক তারা ওখানে কথা বলছেন যে আসলে যারা এখন নজরদারিতে রয়েছেন বা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন সাভানা রিসোর্টের পরিচালনা পর্ষদে, স্থানীয় ইউনো হোক, উপজেলা নির্বাহী কর্মকর্তা হোক বা থানা নির্বাহী কর্মকর্তা হোক, ওই রিসোর্টটি বানাতে ব্যাংক লোন নেওয়া হয়েছে এবং ব্যাংক ওই কর্মকর্তাদের সঙ্গে কথা বলছে। অর্থাৎ বাংলাদেশে যেখানে তার সম্পদ রয়েছে সেই সম্পদগুলো যে নিজের টাকায় করেছে, নিজের মানে ক্যাশ টাকায় করেছে তা না, হয়তো ক্যাশ টাকায় কিনলেও ওই মূল্যটিকে ধরে সে কিন্তু সুযোগ রয়েছে যে ব্যাংক লোন নেওয়ার। সেই ক্ষেত্রে আসলে এই সমস্ত সম্পদ নিয়ে নিলে যে বেনজির আহমেদ শূন্য হয়ে গেল, নিঃস্ব হয়ে গেল, রিক্ত হয়ে গেল, আসলে তা নয়। লাভেরটা লাভই আছে। কারণ অনেকেই পাওয়ারফুল অনেক ব্যক্তিরা রয়েছেন, অনেক ব্যবসায়ীরা রয়েছেন, তারা একটি সম্পদ কিনে ওই সম্পদের দাম যদি 1 টাকা হয় তাহলে সেটির ভ্যালু অ্যাড করে ওটার দাম বাড়ায় দেখিয়ে দেয় 10 টাকা এবং সেখান থেকে আবার 40 টাকা লোন নেয়। 1 টাকার সম্পদে 40 টাকার লোন নেওয়ার প্রবণতা বাংলাদেশে কিন্তু ভুরি ভুরি। তো এই সম্পদ জব্দ করা, এই সম্পদ জব্দ করলে সে হেনস্থার শিকার হবে, আদালতের মুখোমুখি না হলেও তাকে নিঃস্ব করে দেওয়া যাবে, বিষয়টি এত সহজ না। কারণ যারা এই জাতীয় সম্পদগুলো করে তারা চিন্তা ভাবনা করেই করে যে কোনো না কোনো সময় যদি দুর্নীতি দমন কমিশন বা ইনকাম ট্যাক্স থেকে যদি টান দেওয়া হয় বা ডাক দেওয়া হয় বা হিসেব চাইবার বিষয় থাকে, তখন যেন বলতে পারে যে এখন তো আমার কিছু নাই, সমস্ত আসলে ব্যাংকের কাছে দায়বদ্ধ, বিভিন্ন ব্যাংকের কাছে দায়বদ্ধ। তো তারপরেও সরকার এবং দুর্নীতি দমন কমিশন যে দুর্নীতি বিরোধী অভিযানে যে স্টেপগুলো নিচ্ছে সেগুলো প্রশংসার দাবিদার। আসলে আরও কি বেরোচ্ছে, আরও কোন কোন কর্মকর্তার কোন কোন কি পরিমাণ সম্পদ বেরোচ্ছে সেগুলো ডে বাই ডে হয়তো বের হবে। কারণ এরই মধ্যে সরকার প্রধান থেকে শুরু করে সবাই দুর্নীতি বিরোধী একটি অভিযান, যে দুর্নীতি যারা করেছে তাদেরকে কোনোভাবেই হোক, তারা যে পর্যায়ের নেতা হোক, যে পর্যায়ের কর্মকর্তা হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।